চলুন এবারে আপনাদেরকে বোঝাই যে এসডব্লিউপি, ব্যাংকের ফিক্সড ডিপোজিট এবং ডিভিডেন্ড, এই তিনটের মধ্যে কি পার্থক্য আছে, বা আপনি এই তিনটের মধ্যে কোনটাকে আপনি চুজ করবেন। আমরা এফডির ক্ষেত্রে কি জানি যে এফডির ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট একটা ফিক্সড থাকে এবং সেই ইন্টারেস্টটা কিন্তু কম হয়। যখন আমি চলে যাব এসডব্লিউপিতে, এসডব্লিউপিতে আমি ডিসাইড করব যে আমার কত পার্সেন্টেজ লাগবে। আর ডিভিডেন্ডের ক্ষেত্রে কি হয়, ডিভিডেন্ডের ক্ষেত্রে কত পার্সেন্ট আমাকে ডিভিডেন্ড দেবে সেটা কিন্তু আমার হাতে নেই, সেটা আছে কোম্পানির হাতে, এবং কোম্পানি যে পরিমাণ ডিভিডেন্ড ডিক্লেয়ার করবেন সেই পরিমাণ ডিভিডেন্ডই কিন্তু আমি পাবো। যদি ট্যাক্সের বিচার করি তাহলে কিন্তু এফডির ক্ষেত্রে হাই ট্যাক্স, ইকুয়ালি যদি আমি এসডব্লিউপির ক্ষেত্রে দেখি এখানেও ট্যাক্স আছে, কিন্তু এই ট্যাক্সের পরিমাণটা এফডির থেকে কম বা ডিভিডেন্ডের থেকে কিন্তু কম। আর যদি আমি ডিভিডেন্ডে যাই তো ডিভিডেন্ডের ক্ষেত্রে আমার যা ইনকাম স্ল্যাব আছে তার সঙ্গে যে ডিভিডেন্ডটা পাবো সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমার যদি ইনকাম কম থাকে তখন কিন্তু আমার ডিভিডেন্ড আমার ক্ষেত্রে কিন্তু ট্যাক্সের দিক থেকে বেস্ট হবে। এফডি কিন্তু কখনোই ইনফ্লেশনকে বিট করতে পারে না, এসডব্লিউপি কিন্তু ইনফ্লেশনকে বিট করতে পারে। আর ডিভিডেন্ডের ক্ষেত্রে যেহেতু এটা রেগুলার নয় এবং কোম্পানির উপরে ডিপেন্ডেন্ট, তো এক্ষেত্রে কিন্তু ইনফ্লেশনকে বিট করাও কিন্তু টাফ। তো এই তিনটে কম্পেয়ার করে কিন্তু বোঝা যাচ্ছে যে সব থেকে বেস্ট কিন্তু হচ্ছে আপনার এসডব্লিউপি, সেটা রিটার্নের ক্ষেত্রে হোক, ট্যাক্সের ক্ষেত্রে হোক বা রেগুলার পাওয়ার ক্ষেত্রে হোক। তাই লং টাইমের জন্য এসডব্লিউপি হচ্ছে একটি পাওয়ারফুল টুল। এবার প্রশ্ন হচ্ছে যে এসডব্লিউপি কাদের জন্য সব থেকে বেস্ট। দেখুন, এসডব্লিউপি তাদের জন্যই সব থেকে বেস্ট যারা হয়তো রিটায়ারমেন্ট এজে চলে এসেছেন, যাদের হয়তো মান্থলি একটা অ্যামাউন্টের প্রয়োজন আছে, অথবা কেউ হয়তো চাচ্ছেন যে সে প্যাসিভ ইনকাম, যে সে একটা জায়গা থেকে অলরেডি একটা কাজ করেন বা সেখান থেকে যে ইনকামটা পান সেটা হয়তো তার জন্য সাফিসিয়েন্ট নয়, তখন সে প্যাসিভ ইনকামের জন্য কিন্তু এসডব্লিউপি করতে পারেন। অথবা কেউ ধরুন আর্লি রিটায়ারমেন্টের প্ল্যানিং করেছেন, তাদের জন্য কিন্তু এসডব্লিউপি বেস্ট। অথবা ধরুন কারো হয়তো অলরেডি একটা ভালো ওয়েলথ ক্রিয়েট হয়ে গেছে, একটা বড় অ্যামাউন্ট তার মিউচুয়াল ফান্ডে আছে, এখন কিন্তু তিনি সেখান থেকে এসডব্লিউপি করে নিতে পারেন। এবার আসুন আমরা আলোচনা করি যে ট্যাক্সেশন, অর্থাৎ ট্যাক্সের কি ইম্প্যাক্ট পড়বে এসডব্লিউপির ক্ষেত্রে। নর্মালি কি হয়, যখনই আমরা কোনো এসডব্লিউপি অর্থাৎ আমরা যখন টাকা ভাঙাচ্ছি, 2025 সালের যে ট্যাক্সেশনের রুলস আছে তাতে বলা হয়েছে যে যে কোনো প্রকার মিউচুয়াল ফান্ড থেকে যখন আপনি কোনো টাকা ভাঙাবেন সেটা কিন্তু আপনার 1 বছরের পরে যদি ভাঙান সেটা কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের আন্ডারে পড়বে, এবং সেক্ষেত্রে কি আছে যে 1,25,000 পর্যন্ত আপনার এক্সামশন আছে, আর তার উপরের যে টাকাটা তার উপর কিন্তু 12.5% আপনার এলটিসিজি ট্যাক্স লাগবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আমরা এসডব্লিউপি নিচ্ছি তার মানে কি এখানে আগেই বলা হয়েছে যে এখানে ইউনিট সেল হচ্ছে, এবং ইউনিট যখন সেল হয় সেই ইউনিটটার একটা তো আমার পারচেস ভ্যালু ছিল, অর্থাৎ একটা ইউনিটের তো একটা ন্যাপ ছিল। ধরুন সাপোজ 100 টাকা আমি যখন ইনভেস্টমেন্ট করেছিলাম, আমার একটা ইউনিটের প্রাইস ছিল 100 টাকা। এরপর যখন আমি সেই টাকাটা আমি ইউনিটটাকে যখন আমি ভাঙাচ্ছি, তো সেক্ষেত্রে হয়তো সেই পার ইউনিটের ন্যাপ হয়ে গেছে হয়তো 110 টাকা। তার মানে এখানে আমি যখন ভাঙাচ্ছি যতগুলো ইউনিট আমি ভাঙাবো, তো সেই অ্যামাউন্টটা ওই 110-এর সঙ্গে নাম্বার অফ ইউনিট হচ্ছে গুণ করা হবে, এবং গুণ করার পর কি হচ্ছে, তাহলে এখানে যে টাকাটা আমি তুলছি সেই টাকাটার মধ্যে কিন্তু আমার নিজস্ব টাকাও আছে প্লাস প্রফিটও আছে। যেমন যদি 100 টাকা ন্যাপ থাকে আর 110-এ যদি আমি ভাঙাচ্ছি, তার মানে এই 10 টাকা যে প্রফিট হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়াল প্রফিট, আর 100 টাকা যেটা আছে সেটা কিন্তু আমার নিজের টাকা। আর এখানে বলা হচ্ছে যে যে প্রফিটটা আসছে তার ওপর কিন্তু আমাকে এলটিসিজি দিতে হবে, এবং সেটাও কিন্তু 1,25,000-এর পরে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ট্যাক্সের যে পরিমাণ সেটা কিন্তু খুবই কম হয়, পুরো টাকার উপর কিন্তু ট্যাক্স লাগছে না। এসডব্লিউপিরও কিছু রিস্ক আছে এবং কিছু মিস্টেক আছে, এইগুলো কিন্তু আমরা যদি না করি তাহলে কিন্তু খুব ভালো হয়। সেগুলো কি, যেমন হচ্ছে রং স্কিম চুজ করা, অর্থাৎ এসডব্লিউপি করার জন্য যদি আপনি ভুল স্কিম চুজ করে নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট কমে যেতে পারে। সবসময় আগেও বলেছি এই ভিডিওতে, সবসময় হাইব্রিড টাইপের যে স্কিমগুলো হয় সেগুলো চুজ করুন, যেখানে ইকুইটি এবং ডেট দুটোর মিক্সচার থাকে। আর একটা কি, হাই উইথড্রল, অর্থাৎ আপনার স্কিম যত পরিমাণ রিটার্ন দিচ্ছে আপনি উইথড্রল কিন্তু তার থেকে বেশি করছেন, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। এটাও কিন্তু একটা বড় রিস্ক বা বড় মিস্টেক্স বলতে পারেন। সবসময় আপনার ফান্ড
আপনার স্কিম যে পরিমাণ রিটার্ন দিচ্ছেন তার কম পরিমাণ কিন্তু আপনাকে এসডব্লিউপি চুজ করতে হবে। আর কি, মার্কেট ক্র্যাশকে ইগনোর করা। মার্কেট ক্র্যাশকে কিন্তু ইগনোর করলে চলবে না। এসডব্লিউপির বেস্ট প্র্যাকটিস যদি আমি বলি তাহলে কিন্তু দু তিনটে পয়েন্ট এখানে আছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, আপনি এসডব্লিউপি যে পার্সেন্টেজ সেটা 6 থেকে 7% মধ্যে রাখুন, এর কিন্তু বেশি রাখবেন না। 2 নম্বর, হাইব্রিড এবং কনজারভেটিভ ফান্ড কিন্তু চুজ করুন। আর 3 নম্বর, এমার্জেন্সি ফান্ড সবসময় আলাদা রাখবেন, যাতে এমার্জেন্সি পারপাসে যাতে আপনাকে এসডব্লিউপি যে ফান্ডটা থেকে নিচ্ছেন সেই ফান্ডটাকে যাতে উইথড্রল করতে না হয়। আর একটা জিনিস, যখনই এসডব্লিউপি নেবেন সবসময় খেয়াল রাখবেন যে মেন যে ফান্ডটা থেকে এসডব্লিউপি নিচ্ছেন সেটার যেন ইনভেস্টমেন্ট পিরিয়ড মিনিমাম 1 বছরের বেশি হয়। তাহলে কি হবে, আপনি ট্যাক্সেশনের অনেকটা ছাড় আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি কালকে ইনভেস্টমেন্ট করে পরশু দিন থেকে যদি এসডব্লিউপি নিতে চান, সেটা কিন্তু একটা রং ডিসিশন। কেন? তার কারণ সেক্ষেত্রে কি হবে, আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেনে প্রফিটের উপরে 20% আপনার ট্যাক্স লেগে যাবে, কোনো কিন্তু এখানে ছাড় নেই। লং টার্ম হলে কি হচ্ছিল, 1,25,000 পর্যন্ত আপনি ছাড় পেতেন, প্লাস আপনার 12.5% লাগতো, যেটা 20%-এর থেকে কম। এই জন্য আমার সাজেশন থাকবে, যখনই আপনি এসডব্লিউপি চুজ করবেন, যদি আপনার ধরুন অ্যাট এ টাইম কোনো টাকা আপনি এখনই কোনো স্কিমে দিলেন, তার সঙ্গে সঙ্গে এসডব্লিউপি শুরু করবেন না। সবসময় কিন্তু আপনি মিনিমাম 1 বছর, সব থেকে ভালো হয় যদি 2 বছর ওয়েট করে তারপর যদি আপনি এসডব্লিউপি শুরু করেন। এখানে দুটো বেনিফিট হবে, এক তো ট্যাক্সেশন বেনিফিট, সেটা আপনি জানেন। তাছাড়াও ধরুন আপনি 10 লক্ষ টাকা যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন আর এসডব্লিউপি যদি 2 বছর পর থেকে নেওয়া শুরু করেন, সেই 10 লাখ টাকাটাও যদি আমি 10% রিটার্নও যদি ধরি, তাহলে কিন্তু 2 বছরে আপনার 2 লক্ষ টাকা বেড়ে যাবে। অর্থাৎ 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট ভ্যালুটা তখন কিন্তু 12 লক্ষ টাকা হয়ে যাবে। এর ফলে সুবিধা কি হবে, আপনি যখন 6 বা 7% বা 8% হোয়াট এভার ইট ইজ, যে অ্যামাউন্টটাই আপনি এসডব্লিউপি থেকে নেবেন সেই অ্যামাউন্টটাও কিন্তু বেড়ে যাবে। তার কারণ আগে হলে আপনাকে 10 লাখ টাকার উপর আপনার হচ্ছে 7% বা 8% নিতে হতো, এখন আপনি যখন 12 লক্ষ টাকার উপর 7 বা 8% নেবেন তো এসডব্লিউপি অ্যামাউন্টটাও বাড়বে। তো সবসময় এটা মাথায় রেখে কিন্তু আপনারা কাজ করবেন। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে লাস্টে আমি আপনাদেরকে একটা অ্যাডভান্স স্ট্র্যাটেজি জানাবো, যেই স্ট্র্যাটেজিটা ফিনান্সিয়াল প্ল্যানার যারা তারা ইউজ করে থাকেন। তো চলুন আপনাদেরকে এবারে সেই প্ল্যানটা আমরা জানাই। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে এসআইপি প্লাস এসডব্লিউপি কম্বো। সেটা কি, ধরুন আপনি চাচ্ছেন যে আপনি আর্লি রিটায়ারমেন্ট নেবেন, আপনার বয়স হয়তো এখন 30 বছর, আপনি মনে করলেন যে না আমার এখন বয়স 30 বছর আর আমি 20 বছর পর আমি রিটায়ারমেন্ট নিয়ে নেব, অর্থাৎ আমি ফিনান্সিয়ালি ফ্রি হয়ে যাব, টাকার জন্য আমাকে যাতে চাকরি না করতে হয়, আমার যেন একটা প্যাসিভ ইনকাম আসতে থাকে। তো চলুন সেটা আমরা একটা ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন স্ক্রিনে চলুন। সবার প্রথম আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে ধরুন আপনার 30 বছর আজকে বয়স, তাহলে কি আছে, এখন আপনার ফ্যামিলি এক্সপেন্স কত, অর্থাৎ আপনার কত টাকা লাগে পার মান্থ আপনার ফ্যামিলি যে এক্সপেন্স আছে সেগুলোকে কভার করতে। তো আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে আপনার 40,000 টাকা প্রয়োজন পড়ে প্রত্যেক মাসে আপনার ফ্যামিলির যে এক্সপেন্স আছে সেগুলো কভার করতে। তাহলে আপনাকে ক্যালকুলেশন করতে হবে কি যে 20 বছর পর কি 40,000 টাকাতে আপনার ফ্যামিলি এক্সপেন্স হবে না, তখন কিন্তু ইনফ্লেশনের জন্য ওই এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাবে। তাহলে সবার প্রথমে আপনার যে কাজটা হবে সেটা আপনাকে ঠিক করা যে আপনার 20 বছর পর আজকে 40,000 টাকার ভ্যালু কত থাকবে, এবং এটার জন্য আপনাকে ইনফ্লেশন ক্যালকুলেশন করার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে আপনাকে একটা ইনফ্লেশন ক্যালকুলেটরে যেতে হবে। আপনি সেবির যদি সাইডে যান সেখানে কিন্তু ইনফ্লেশন ক্যালকুলেটর আছে। তো চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে ইনফ্লেশন ক্যালকুলেশন করা যায়। চলুন দেখুন, এখানে আমরা সেবি গুগলে আমরা সেবি যে সাইট আছে সেই ইনফ্লেশন ক্যালকুলেটরে আমরা চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে আমি ধরে নিচ্ছি সবার প্রথমে কি আছে, ভ্যালু অফ কারেন্ট এক্সপেন্স। তাহলে এই মুহূর্তে আমার কারেন্ট এক্সপেন্স কত, সেটা 40,000 টাকা। তাহলে আমি এখানে 40,000 টাকা লিখলাম। আর ইনফ্লেশন রেট, দেখুন ইনফ্লেশন রেট ভারতবর্ষের 5 থেকে 6%, তো আমি এখানে 5% ধরছি। চাইলে আপনি এটা
বাড়াতে পারেন। ধরুন আপনি যদি এখানে লাইফস্টাইল ইনফ্লেশনটা অ্যাড করতে চান তো সেক্ষেত্রে আপনি বাড়াতে পারেন, তো 6%ও করতে পারেন। তো চলুন আমি 6%ই করছি, তো আমি 6% আমি নিলাম কারেন্ট ইনফ্লেশন। আর কত দিনের জন্য? না 20 বছর। তার কারণ আপনার বয়স এখন হচ্ছে 30 বছর, আপনি প্ল্যানিং করেছেন যে 50 বছরে আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম হবে, অর্থাৎ আজকের যে আপনার 40,000 ফ্যামিলি এক্সপেন্স খরচা হচ্ছে, ফ্যামিলির জন্য যে 40,000 টাকা লাগছে, আগামী 20 বছর পরও সেই 40,000 টাকার ভ্যালু কত হবে ইনফ্লেশন অ্যাড করে, সেটাই আমরা দেখছি। তো এখানে যখন আমি 20 বছর দিলাম, দেখুন এখানে আপনার ফিউচার কস্ট এখানে চলে এসছে। ফিউচার কস্ট কত দেখাচ্ছে? 1,28,000 টাকা। তো আমি রাউন্ড ফিগারে এটাকে ধরে নিচ্ছি 1,30,000 টাকা। অর্থাৎ আজকের দিনে যে 40,000 টাকার যা ভ্যালু, ঠিক 20 বছর পর একই পরিমাণে বা একইভাবে আপনার আজকের দিনের যে ফ্যামিলি এক্সপেন্স বা লাইফস্টাইল মেনটেন করতে 40,000 টাকা যদি লাগে, 20 বছর পর সেটাই কিন্তু 1,30,000 টাকা লাগবে সেম ফ্যামিলি এক্সপেন্স বা সেম লাইফস্টাইল মেনটেন করার জন্য। তাহলে এখান থেকে ফার্স্ট আপনি ফিউচার ভ্যালুটা কিন্তু আপনি পেয়ে গেলেন। এবারে আপনাদেরকে কি করতে হবে? একটা এসআইপি ক্যালকুলেটরে যেতে হবে। তো চলুন আপনাদেরকে আমি এবার এসআইপি ক্যালকুলেটরে নিয়ে যাই। দেখুন এখানে আমি একটা এসআইপি ক্যালকুলেটরে চলে এসেছি এবং আমার 20 বছর যেহেতু টার্ম নেওয়া আছে, তো 20 বছর মানে আপনার আসছে কত? 240 মাস। 240 মাস ধরে আমাকে একটা কিন্তু এসআইপি অ্যামাউন্ট রাখতে হবে। এবারে ধরুন আমি ধরে নিচ্ছি যে আপনি হয়তো মাসে আপনি 10,000 টাকা করে এসআইপি করছেন। তাহলে মাসে যদি 10,000 টাকা করে এসআইপি করি আর আমার এক্সপেক্টেড রিটার্ন আমি যদি 12% নিয়ে চলি, এটা মডারেট রিটার্ন হিসাবে, তো সেক্ষেত্রে কিন্তু আমার ভ্যালু কত দাঁড়াচ্ছে? 98,92,554 টাকা। এই দেখুন, এবারে প্রশ্ন আসছে এই 98,92,554, এটা যদি আমি কোনো হাইব্রিড ফান্ডে রাখি এবং সেখান থেকে যদি এসডাব্লিউপি নিই, তাহলে কি 1,30,000 করে আমি এসডাব্লিউপি নিতে পারবো? না, পারবো না। কেন পারবো না? যদি আমি 1,30,000 করে এসডাব্লিউপি নিই, তাহলে কিন্তু আমার আগেই বলেছিলাম যে এক্সপেক্টেড রিটার্ন আমি ধরেছি 10% আর রিটার্ন নিচ্ছি আমি তার থেকে বেশি, তাহলে কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট আমার কমে যাবে। তাহলে আপনি বলবেন যে তাহলে আমাকে কত করে অ্যামাউন্ট এসআইপি করতে হবে? তো চলুন এসআইপি অ্যামাউন্টটা আমি বাড়াই। তার আগে এখানে আপনার এসডাব্লিউপি ক্যালকুলেশনে করে নিই যে 1,30,000 পেতে গেলে আমাকে কত টাকা আমাকে কর্পাস তৈরি করতে হবে। তাহলে 1,30,000 মানে আপনার আমি যদি 12 দিয়ে ভাগ করি, ডিভাইডেড 12, 10,833। আমি রাউন্ড ফিগারে 10,800 টাকা ধরে নিচ্ছি। তাহলে এখানে আমি অ্যামাউন্টের জায়গায় আমি 10,800 লিখলাম। আমি ধরছি 20 বছর, তো 50 থেকে 70 বছর পর্যন্ত আমি হয়তো এসডাব্লিউপি নেব, যার জন্য টাইম ফ্রেম যেটা, সেই টাইম পিরিয়ডটা আমি 20 বছরই রাখছি। আর এখানে যে অ্যামাউন্টটা 10 লক্ষ টাকা করেছিলাম, এটা হয়তো আমি দেখি 1,50,00,000 করলে কি হয়, 2 কোটি টোটাল ভ্যালু। 2 কোটি যদি 20 লক্ষ টাকার আমরা যদি কর্পাস বানাতে পারি, সেখান থেকে 7% হারে যদি আমরা রিটার্ন নিই বা এসডাব্লিউপি করি, তাহলে কিন্তু আমাদের 1,30,000 টাকা করে যে মান্থলি যে আমার প্রয়োজন আছে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমাকে এবারে জানতে হবে 2 কোটি 20 লক্ষ টাকার জন্য কত টাকার এসআইপি করতে হবে। তো এখানে ধরুন যদি আমি 25,000 টাকা যদি আমি দিই, কি হয় দেখি, 25,000 টাকার মান্থলি এসআইপি করলে 2,47,00,000 বেড়ে যাচ্ছে। তাহলে আমি এখানে যদি 23,000 টাকা করে দিই, তাহলে 2,27,000, অ্যাপ্রক্সিমেটলি 23,000 টাকা করে যদি মান্থলি এসআইপি করা যায়, তাহলে কিন্তু 20 বছর পর আমার 2,27,52,873 টাকা আমার কিন্তু কর্পাস তৈরি হচ্ছে। এবং এটা থেকে যদি আমি 7% করে যদি আমি এসডাব্লিউপি নিই, তাহলে কিন্তু আমি আমার যে টার্গেট অ্যামাউন্ট আছে 1,30,000 টাকা, সেটা কিন্তু আমি পেয়ে যাব। এবারে আপনি হয়তো বলবেন যে দেখুন এই মুহূর্তে তো 23,000 টাকা করে এসডাব্লিউপি আপনার করা সম্ভব নয়। তাহলে যদি না হয়, তাহলে কি আপনার এই অ্যাচিভ যেটা আপনি যেটা চাচ্ছেন সেটা কি হবে না? বা আপনি কি 20 বছর পর ফিনান্সিয়ালি ফ্রি হতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। তখন কি বলুন তো, ধরুন আপনার এই মুহূর্তে ক্যাপাসিটি আছে আপনার 15,000 টাকা করে এসআইপি করা। 15,000 টাকা করে যদি এসআইপি করা হয় 20 বছরের জন্য, আর 12% যদি এক্সপেক্টেড রিটার্ন আমি ধরে নিই, তাহলে ভ্যালু দাঁড়াচ্ছে 1,48,38,038
830। আপনাকে কি করতে হবে, দেখুন প্রত্যেক বছরই আপনার ইনকাম হবে, ইনকাম বাড়বে, ইনক্রিমেন্ট আসবে, বা মাঝে কোনো জায়গা থেকে হয়তো আপনি টাকা পেতেও পারেন বোনাস। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেই টাকাটা কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে। অর্থাৎ আপনাকে একটা স্টেপ আপ শুরু করতে হবে, স্টেপ আপ এসআইপি। স্টেপ আপ এসআইপি কি, যে 15,000 টাকা এখন দিচ্ছেন, হয়তো আপনি 10% করে প্রত্যেক বছর এখানে বাড়াবেন। 13,000 টাকার আমি যদি 10% ধরি, তাহলে 1,500 টাকা আপনার এসআইপি কিন্তু বাড়বে। অর্থাৎ এই বছর 15,000 টাকা কাটবে, পরের বছর আপনার 16,500, তারপরের বছর আরো 1,500 টাকা অ্যাড হয়ে যাবে 18,000 টাকা, এরকম করে কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। এইভাবে যদি আপনি করেন, তাহলে কিন্তু কম অ্যামাউন্ট দিয়ে শুরু করেও আপনি কিন্তু আপনার টার্গেট যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টে কিন্তু আপনি পৌঁছে যাবেন। অর্থাৎ এটা চিন্তা করার কোনো কারণ নেই যে আমার কাছে এখন 25,000 টাকা নেই বা 23,000 টাকা নেই, তো আমি কি তাহলে ওই যে আমার গোল আছে সেটাই কি পৌঁছাতে পারবো না? নিশ্চয়ই পারবেন। আপনাকে তখন থ্রু স্টেপ আপ এসআইপি যেতে হবে। আর কি, মাঝে মাঝে ধরুন কোথাও থেকে আপনি টাকা পেলেন, বোনাস হতে পারে বা আদার কোনো সোর্স থেকে, তো সেই টাকাটাও আপনি চাইলে কিন্তু ইনভেস্টমেন্ট করে দিতে পারেন। এর ফলে কি হবে, আপনার যে কর্পাস সেটা কিন্তু বেড়ে যাবে। দেখা যাবে হয়তো 20 বছরের আগেই হয়তো আপনার যা টার্গেট অ্যামাউন্ট আছে সেটা আপনি অ্যাচিভ করে গেলেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু যেটা 50 বছর প্ল্যানিং নিয়েছেন যে 50 বছরে রিটায়ারমেন্ট করবেন, হয়তো তার আগেও কিন্তু আপনি রিটায়ারমেন্ট হয়ে যেতে পারেন। এই এসডব্লিউপি কিন্তু একটা পাওয়ারফুল টুলস। এটাকে যদি আপনি ঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু ইন ফিউচারে আপনাকে কোনো কিছুই চিন্তা করতে হবে না। আর যদি এসআইপি প্লাস এসডব্লিউপির কম্বো যদি আপনি নিয়ে চলেন, তাহলে তো কোনো কথাই হচ্ছে না। এবং এই ক্যালকুলেশনগুলো কিন্তু আপনি নিজেই করতে পারবেন খুব সহজে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে আপনাদেরকে একটা অ্যাগ্রেসিভ পোর্টফোলিও বা একটা মডারেট পোর্টফোলিও বা একটা কনজারভেটিভ পোর্টফোলিও কিভাবে বানাবেন, বা এই যে এসআইপি অ্যামাউন্ট যে চুজ করছেন সেটা 15,000 টাকা হোক বা এটা আপনার হচ্ছে 23,000 টাকা হোক, তো সেই এসআইপি অ্যামাউন্টটা, হ্যাঁ, বা আমি এখানে 12% রিটার্ন নিয়ে চলছি, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিভাবে আপনি কত কুইক আপনি আপনার যে গোল আছে সেটাই পৌঁছাতে পারেন, তার জন্য কিন্তু আমি আপনাকে একটা পোর্টফোলিও আপনাকে আমি বলে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন। তবে কি, আমি বললাম যে অবশ্যই রেকমেন্ডেশন নয়, আপনি ইনভেস্টমেন্ট করার আগে নিজে একটু রিসার্চ করবেন বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে যোগাযোগ করে এবং প্রপার ভাবে কিন্তু আপনি রিসার্চ করেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। তো ধরুন এখানে আমি 12% রিটার্ন ধরেছি। আজকে যদি এই রিটার্নটা 12%-এর জায়গায় যদি একটু বেশি হতো, কত বেশি হতো, ধরুন 14% রিটার্ন দিত, তো সেক্ষেত্রে কিন্তু হয়তো 14% নাও আসতে পারে, কিন্তু একটা চান্স থাকে যে 14-15% রিটার্ন দেওয়ার। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার যে পোর্টফোলিওটা বানাবেন এসআইপি, সেটা একটু অ্যাগ্রেসিভ হতে হবে। কেমন অ্যাগ্রেসিভ, ধরুন আমি যদি 100% নিয়ে চলি, তার মধ্যে 30% আপনাকে কিন্তু কোনো ফ্লেক্সি ক্যাপ চুজ করতে হবে, আর 30% আপনাকে নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলে 30-30-60 চলে গেল। বাকি যে 40% রইল, সেই 40% এর মধ্যে 20% কোনো হাইব্রিড ক্যাটাগরি ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বা মাল্টি অ্যাসেট ক্যাটাগরিতে, আর 20% আপনাকে গোল্ডে ইনভেস্টমেন্ট করতে হবে। এই পোর্টফোলিওটা কিন্তু অ্যাগ্রেসিভ। এখানে কি আছে, আপনার চান্স আছে 14 থেকে 15% রিটার্ন জেনারেট করে। আর যদি আপনি ব্যালেন্স পোর্টফোলিও বানাতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে আপনার যে হাইব্রিড ফান্ড আছে বা মাল্টি অ্যাসেট ক্যাটাগরি বা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, এখানে কিন্তু আপনাকে 60% টাকা কিন্তু আপনাকে রাখতে হবে, আর আপনাকে 20% টাকা গোল্ড ফান্ডে রাখতে হবে এবং 10% টাকা লার্জ ক্যাপ ফান্ডে, আর 10% টাকা কোনো প্রকার আপনার ডেট ওরিয়েন্টেড যে ফান্ড আছে সেই ফান্ডে রাখতে হবে। এক্ষেত্রে কি হবে, আপনি মডারেট রিটার্ন পাবেন, যার পার্সেন্টেজ আপনার 12%-এর মতো আসবে। আর যদি আপনি কনজারভেটিভ ইনভেস্টর হন, সেক্ষেত্রে কি না, আপনার সেক্ষেত্রে যে ব্যালেন্স অ্যাডভান্টেজ যে ফান্ড আছে সেই ফান্ডে আপনাকে 50% রাখতে হবে, আপনার 20% রাখতে হবে আপনার গোল্ড ফান্ডে, আর 30% রাখতে হবে কোনো প্রকার আপনার ডেট ফান্ডে। যেমন টাইপের আপনি ইনভেস্টার, অর্থাৎ অ্যাগ্রেসিভ না মডারেট না কনজারভেটিভ, সেই মতো কিন্তু আপনাকে টাইম নিয়ে চলতে হবে। অর্থাৎ যদি অ্যাগ্রেসিভ ইনভেস্টার হন বা অ্যাগ্রেসিভ ভাবে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে হয়তো আপনার গোলটা পৌঁছাতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারেন। মডারেট হলে একটু তার থেকে বেশি সময় দিতে হবে এবং কনজারভেটিভ হলে আপনাকে আরো বেশি সময় দিতে হবে। তার কারণই হচ্ছে, যখনই আপনি কনজারভেটিভ যাচ্ছেন, তার মানে আপনি কিন্তু রিস্ক নিচ্ছেন না, রিস্ক কম নিচ্ছেন।
যেহেতু কম রিস্ক নিচ্ছেন, তার জন্য এখানে রিটার্ন আসার যে পার্সেন্টেজ বা চান্স, সেটা কিন্তু অন্যান্য যে আছে অ্যাগ্রেসিভ বা মডারেট তার থেকে কিন্তু কম। যখনই আপনি মডারেটে যাবেন, তার মানে আপনি কিছুটা রিস্ক নিচ্ছেন, অর্থাৎ কোনো সময় যদি মার্কেট পড়ে তো আপনার প্রিন্সিপাল কিছু অংশে কমতে পারে, সেই রিস্কটা নিচ্ছেন বলে এখানে কিন্তু কনজারভেটিভের থেকে আপনি বেশি পাচ্ছেন। আর যখন আপনি অ্যাগ্রেসিভে যাচ্ছেন, তার মানে আপনি পিওর রিস্ক নিচ্ছেন। আপনি এগ্রি হচ্ছেন যে যদি মার্কেট পড়ে আপনার ক্যাপিটালও 20% পড়তে পারে, কিন্তু লং টার্মের ক্ষেত্রে দেখা গেছে মার্কেট পড়লেও কিন্তু ও কিন্তু কাভার করে দেয়। তো আপনি কি ধরনের ইনভেস্টার, অ্যাগ্রেসিভ না মডারেট না কনজারভেটিভ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাকে দুটো স্ট্র্যাটেজি বললাম, একটা হচ্ছে কি আপনি আপনার কাছে টাকা আছে অলরেডি, একটা লামসাম অ্যামাউন্ট আপনি ইনভেস্টমেন্ট করলেন এবং সেখান থেকে আপনি মাসে মাসে এসডব্লিউপি নিলেন। আর একটা স্ট্র্যাটেজি কি, যে এই মুহূর্তে আপনার কাছে কোনো টাকা নেই, আপনি জিরোতে বসে আছেন, তখন কি করবেন? তখন আপনাকে এসআইপি প্লাস এসডব্লিউপি যে কম্বো স্ট্র্যাটেজি, সেখানে যেতে হবে। সেখানে হয়তো ইমিডিয়েট আপনি পাবেন না, আপনাকে প্রথমে এসআইপি থ্রুতে একটা কর্পাস রেডি করতে হবে, তারপর যে কর্পাসটা রেডি হলো সেই ফান্ডটাকে আপনাকে এসআইপি থেকে বের করিয়ে একটা ব্যালেন্স অ্যাডভান্টেজ ক্যাটাগরি বা হাইব্রিড ক্যাটাগরিতে আপনাকে শিফট করতে হবে, এবং সেখান থেকে প্রত্যেক মাসে আপনাকে আপনার প্রয়োজন অনুপাতে এসডব্লিউপি অ্যামাউন্ট নিতে হবে, আপনি যতদিন নিতে চাইবেন ততদিন। এই দুটো যে কম্বো আপনার স্ট্র্যাটেজি আপনাকে বললাম, লাস্ট যে স্ট্র্যাটেজিটা, এটা হচ্ছে যদি আপনার কাছে কোনো টাকা না থাকে, আপনি কিন্তু বা বয়স যদি অল্প হয়, বা আপনি যদি 20 বছর পর প্ল্যানিং করছেন যে রিটায়ারমেন্ট নেবেন, বা আপনার রিটায়ারমেন্ট পিরিয়ড চলে আসছে, বা আপনি প্ল্যানিং করলেন যে 10 বছর পর বা 15 বছর পর বা 20 বছর পর আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম হবেন, তাহলে কিন্তু এই লাস্টের যে কম্বোটা বললাম এসআইপি এবং এসডব্লিউপি স্ট্র্যাটেজি, এটা কিন্তু আপনি ফলো করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম এসডব্লিউপি কি, এই এসডব্লিউপি কিভাবে কাজ করে, অ্যামাউন্ট ক্যালকুলেশন কিভাবে করতে হয়, ট্যাক্সই বা কি এখানে আসে, এবং কি স্ট্র্যাটেজিতে আপনি ইনভেস্টমেন্ট করবেন। আর আপনি যদি ফিউচারে প্যাসিভ ইনকাম চান, তো প্ল্যানিং কিন্তু আজ থেকেই আপনাকে শুরু করে দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে ওনারাও কিন্তু ওনাদের ফিউচার প্ল্যানিং করতে অনেক সুবিধা হবে। আর যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।